তাহলে এসব বেঈমানরা কারা? মির্জা আব্বাস, মোসাদ্দেক হোসেন ফালু, মির্জা ফখরুল, সালাউদ্দিন, ইকবাল হোসেন টুকু, সাদেক হোসেন খোকা, ইশরাক, তাবিতা ওয়াল, সামাও বায়েব, আমির খসরু মাহমুদ চৌধুরী, এসব বেঈমান। এরা বেঈমান না, এদের জন্ম হয়েছে নিষিদ্ধ পল্লীতে। এদের কোন ঈমান নাই, এরা মুনাফিক, এরা ফাসিক, এরা কুত্তার বাচ্চা, এরা শুয়োরের বাচ্চা, এরা বেজন্মা, যারা আমার বাংলা মাতাকে প্রতি মুহূর্তে কলুষিত করছে। বাংলার মাটিতে এদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। দর্শকবৃন্দ, আজকে শুধু আমি আমার কথা বলি নাই, আমি কুষ্টিয়ার বিএনপির অবস্থা দেখিয়েছি। বাংলাদেশের 64টা জেলায় বর্তমান বিএনপির অবস্থা এইটা, আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র। আজকে সেই বিএনপির এক নেতা বলে, আমরা তো ভারতীয়। শুনেছেন? বলছে আমরা ভারতীয়। এখন এই ইন্ট্রোডাকশনের পরে আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকের বিএনপির কি অবস্থা, এই মুহূর্তে বিএনপির কি অবস্থা। এই মুহূর্তে বিএনপি 8 থেকে 10 জন বিএনপির সর্বোচ্চ নেতা আছে, যারা পুরো দলটাকে জিম্মি করে রেখেছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপিকে খোকলা করে দিচ্ছে। এই 8 থেকে 10 জন নেতা বেগম জিয়াকে হাজতে ঢুকিয়েছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপির মূল নীতিগুলোকে একের পর এক ধ্বংস করে বিএনপিকে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে। এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন। আমি ওই 2টা বেটি আছে না, এদের নামও আমার নিতে ইচ্ছা করে না, বটতলার উকিল কি রুমিন্না, কুমিন্না, সুমিন, ফারহানা, সে এবং সামাও বায়েব। আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টানবো। এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম। এদের সবার মানসিকতা বর্তমানে এই, যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে। কোন জিনিস? আমরা তো ভারতীয়। হবে আমরা তো ভারতীয়, আমাদেরকে এটা যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে, তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই, বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, সংবিধানের পরিবর্তন করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তারা বলে এরা কি চায়? এরা আওয়ামী লীগ বিএনপি রে ভালোবাসে না। একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না। এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পোলা শুয়োরকে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস, কিন্তু কুত্তার বাচ্চা তাদের হারাম খাওয়া এই অভ্যাসটাকে এই কুত্তার বাচ্চা ছাড়তে পারে না। বলছে কি আওয়ামী লীগ রে আর বিএনপি রে ভালোবাসে না। শুনেন এই কুত্তার বাচ্চা কি বলছে। ওরা আসলে চাচ্ছেটা কি? ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না। ও এখন বলছে আওয়ামী লীগ বিএনপি করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। এই শুয়োরের বাচ্চা বলতেছে, এই দপ্তরের পোলা গোরখদকের পোলা বলতেছে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। কারণ গত 17 বছর না, 91 সাল থেকে আজ অবধি যত
অপশাসন, দুর্নীতি, চুরি, গুম, খুন, চাঁদাবাজি যা কিছু হয়েছে তার বেনিফিশিয়ারি এই কুত্তার বাচ্চা, দপ্তরের ছেলে। যে দপ্তরের ছেলে, খামকির ছেলে বলে পুরা শাহজাহানপুর নাকি ওর বাপের, মির্জা আব্বাস। দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি বেচা কেউ যদি পুরো শাহজাহানপুরের মালিক হয়, শুয়ারের বাচ্চা, তোরে কি কেউ 2 আর 2 4 যোগ শিখাইছে? হ্যাঁ, শুয়ারের বাচ্চা, তোরে কি কেউ 2 আর 2 4 হয়? তোরে কি এটা কেউ শিখাইছে? হ্যাঁ আব্বাস, আমার তো মনে হয় না তোরে কেউ শিখাইছে। যদি পুরি এই স্কুলের দপ্তরে হইয়া আর পুরি বেচা আর কবর খুইদা যদি অর্ধেক শাহজাহানপুরের মালিক হয়, তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন? তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে কেন রে আব্বাইসা? তাহলে লোকজন জজ ব্যারিস্টার হয় কেন? অত বড় ডেভেলপার কেন হয়? তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো। কেউ যদি জিজ্ঞাসা করতো, বাবাজি তুমি কি হবা? কয় আমি তো দপ্তরই হইতে চাই। কেন দপ্তরই হবা? দপ্তরই হইলে অর্ধেক শাহজাহানপুরের মালিক হওয়া যায়। কিরে বাবা তুমি কি চাকরি করবা? আমি তো কবর গোরখত খবো, কবর খুঁড়বো। কেন? কবর খুললে আমি তো অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। কেউ যদি বলে বাবা তুমি কি হবা? আমি পুরি বিক্রি করব। কেন পুরি বিক্রি করবা? আমি অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। দর্শক বৃন্দ, দপ্তরি হওয়া দোষের কিছু না। আমি দপ্তরিদেরকেও ভালোবাসি। গোড় যারা খুঁড়ে, কবর যারা খুঁড়ে, তাদেরকেও আমি ভালোবাসি। পুরি যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি। কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানকির পোলারা, এই শুয়ারের বাচ্চারা, এই বেতন মারা না ঘরকা না ঘাটকা, এরা না ঘরে না বাইরে। সো দর্শকবৃন্দ, মির্জা আব্বাস বলছে পুরো শাহজাহানপুরের অর্ধেক। এখন আরো একটা কথা, এই মির্জা আব্বাস আবার বলছে বিএনপি নাকি চাঁদাবাজি করে না, বিএনপি নাকি পিস্তলবাজি করে না, বিএনপি নাকি এখন সাধু হয়ে গেছে গা। এখন দেখেন বিএনপির এক নেতা আছে মাহবুব উদ্দিন খোকন, খোকনের বডিগার্ডের অবস্থা দেখেন। একটা জিনিস দেখেন, মারে মুঝে মারে মার হুন রাফিল রে তোর কথা কি রে কি যে কই গিনি এটা মনে খারাপ লাগবে একবার এক সুদার কথা তুই বলে 16 কেন রে? আচ্ছা ওকে ধন্যবাদ। 80 ভাই দেখছে মাহবুব উদ্দিন খোকনের আমকাডা পিস্তল লইয়া পকেটে ঢুকায় আর হিন্দিতে গান গায় মুঝে মারো। ওর মতো লোক পিস্তল পকেটে লয় আর কয় মুঝে মারো। আমার তো মনে হয় ওকে ইনভাইট করতেছে মোর গোয়া মারো। এই শুয়ারের বাচ্চারে খুঁজে বের করে পুলিশ কেন এখনো গ্রেফতার করে নাই? মাহবুব উদ্দিন খোকনরে কেন গ্রেফতার করা হয় নাই? এ ধরনের লোকজনকে তারা পালে। কে পালে? বিএনপি। এবং টকশোতে যারা যায়, টকশোতে গিয়া তারা রাজনৈতিক কথা বলে, রাইট? এবং তাদের কথাবার্তার নমুনা শুনেন এবং বাসও খায়। এই বাসটা শুনেন কি বলে। না, আমি এটা যাওয়ার আগে আমি বলতে চাই, মির্জা ফখরুল উনি যখন বিএনপির রাজনৈতিক মিটিং এ যায়, উনাকে যদি কেউ আমার টোনে জিজ্ঞাসা করে এই নিয়ে আন্দোলন ঠিক মতো করেন না, এই নিয়ে আপনি সব জায়গায় হিজড়ার মতো কাম করেন, তখন সে কি করে জানেন? বিএনপির নেতা কর্মীদের ধমক দেয়। উনি দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল। কারণ সে ভারতের সুপারি খাইছে, ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক, ভারতের নাগরিক, ওনার বউ ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক, উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক। দেখেন এই শুয়ারের বাচ্চা বিএনপির নেতা কর্মীদের গালি দেওয়ার সুযোগ পাইলে, মর্দান দেখি দেখাইতে গেলে সে নেতা কর্মীদের গালি দেয়। শুনেন সে কি বলে। এই জানো, চুপ করো, তুমি জানো না, ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট নো। এই দাঁড়াও, বাজে কথা বলবো না। এই ছেলে কে তুমি? তুমি নিচে নেমে এসো। তুমি জানো না সে যাচাই সুন্দর কথা বলছো।
তুমি জানো না, আমি জানি বলে বলছি। এই বেয়াদব, চুপ। শুনছেন শুনছেন ভারতের এবং বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল, সে নেতাকর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন, সে সব জানে। কিন্তু যখন বিপ্লবের সময়, আন্দোলনের সময় মঞ্চে উঠে, তখন লোকজনের দিকে পুলিশ দেখা, সামনে লোক দেখা বলে এখন কি বলবো। উনি সব জানে, কিন্তু তখন বলে এবার কি বলবো। তার আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে, এই হচ্ছে তার আচরণ। কর্মীরা কেউ তার সাথে যায় না, তার পাশে দাঁড়ায় কথা বলতে পারে না। এবং এই বলদের বাচ্চা বলদ প্রায় বলে সে সংস্কার আগে চায়, এই জন্য সে লোকজনের সাথে একত্র হয়ে আন্দোলন করার জন্য 2 দিন আগে এক লোকের কাছে গেছে। কার কাছে গেছে? আসম রবের সাথে একটা মিটিং এ গেছে এই ব্যাক্য এই মির্জা ফখরুল। যাওয়ার পরে আসম রবরে তো আর সে ভাষণ শিখাই দিতে পারে না। আসম রব তো ভারতের পুরান পাপী। এই আসম রব মরার আগে চিন্তা করছে, হোলি শিট, আমি রয়ের গু খাইছি। দেখেন আসম রবের সামনে মির্জা ফখরুল তার মুখ ঢাকতেছে, দেখেন। যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোন লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা, শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ, মহিলা, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না, তারা আহত শত শত, নিহত শত শত, শিশু পঙ্গু হয়ে গেছে অনেকে, অনেকের পরিবারে এই শিশু সন্তানের পালন করা মা বলছে আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান কোথায়? মির্জা ফখরুল মুখে হাত দিয়ে বসে আছে, মির্জা ফখরুল খুঁজে পাইতেছে না। এখন একটা কথা, মির্জা ফখরুল না দলের পালস বুঝে, দলের নেতা কর্মীদের পালস বুঝে, না জনগণের পালস বুঝে। এই পালস বোঝার ক্ষমতা তার নাই। এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে, তারা তাদেরকে সমর্থন করে। কি সমর্থন করে? তাদের কথা শুনবেন। এক বলদের বাচ্চার কথা শুনেন, বিএনপির এক বলদের বাচ্চা, দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী। শুনছেন? এই গোবরখোর, এই গোমূত্রখোর নোবেল রে বলে নোবেল বিজয়ী। ইউনূসের গালি দিতে আসছে। এ ধরনের শুয়ারের বাচ্চারা মির্জা ফখরুলের পিছনে দাঁড়ায়, এ ধরনের শুয়ারের বাচ্চারা মির্জা আব্বাসের পাশে দাঁড়ায়, এ ধরনের শুয়ারের বাচ্চারা আব্দুল্লাহ ওয়াল মিন্টু, তাবিতা ওয়াল, মির্জা আব্বাস তাদের পাশে দাঁড়ায় এবং তারা বলে তারা বিএনপি করে। এখন যখন তারা বলে যে তারা বিএনপি করে, দেশের জন্য রাজনীতি করে, তাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়ায়? বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায়? আজকের বিএনপি তারা বলছে বিএনপির রিফর্ম দরকার নাই, বিএনপি সব জায়গায় সবকিছু ঠিক আছে, বিএনপি নির্বাচনের জন্য তৈরি, তাদের রিফর্মের কোনো দরকার নাই। আপনাদেরকে একটা জেলার বিএনপির কথা কাহিনী শোনাবো আপনাদেরকে আমি। যে কাহিনীটা হলো কুষ্টিয়া বিএনপি। শুনেন কুষ্টিয়া বিএনপির অবস্থা কি। বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র, তাহলে কিন্তু ভুল হবে না। সারা কুষ্টিয়া জেলার যত আওয়ামী লীগের আছে, এই কুতুবউদ্দিন এবং জাকির সরকারের মাধ্যমে আজকে বিএনপিতে পুনর্বাসিত হচ্ছে। মিজানুর রহমান মিনু সাহেব চলে গেলেন, 1 মাস অতিবাহিত হলেন, কোনোদিন আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন নাই। আমরাও এবং বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে ভাই আমরা যে দাবি দেওয়াগুলো দিলাম লিখিতভাবে, সেগুলোর কি অবস্থা? বললো যে ঠিক আছে, আরো কয়েকদিন পর বসা যাবে। কালক্ষেপণ করে পরবর্তী সময় একদিন আমরা তাদের সঙ্গে বসলাম। বসার পরে ওনারা বললেন যে
এই একটি দাবিও বাস্তবায়ন করার মতো নয়। এইভাবে প্রত্যেকটি জায়গায় নিজেদের লোক, মামা ভাগ্নে, আত্মীয় স্বজন, ভাইরার আত্মীয় ভাগ্নে, এইভাবে তারা বিএনপিতে পুনর্বাসন করে তাদেরকে পদায়ন করে বিএনপিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যারা নেতৃবৃন্দ আছেন অধিকাংশই মিজানুর রহমান মিনুর সেই জনসভায় অংশগ্রহণ করেছিলেন এবং তারা কথা দিয়েছিলেন মিজানুর রহমান মিনু সাহেব চলে গেলে আমরা 2-1 দিনের মধ্যে বসে আপনাদের যে দাবি দেওয়া সবই বাস্তবায়নযোগ্য এবং আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এগুলো কোনো বিষয় না, একটা সময় নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব। কিন্তু মিজানুর রহমান মিনু সাহেব চলে গেলেন, 1 মাস অতিবাহিত হলেন, কোনোদিন আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন নাই। আমরা এবং বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে ভাই আমরা যে দাবি দেওয়াগুলো দিলাম লিখিতভাবে সেগুলোর কি অবস্থা। বললো যে ঠিক আছে আরও কয়েকদিন পর বসা যাবে, কালক্ষেপণ করে। পরবর্তী সময় একদিন আমরা তাদের সঙ্গে বসলাম, বসার পরে ওনারা বললেন যে এই একটি দাবিও বাস্তবায়ন করার মতো নয়, সম্মেলনকে ফেস করতে হবে। অর্থাৎ ওনারা যে কমিটি করেছেন, যে থানা কমিটি, শহর কমিটি করেছেন, যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করেছেন, তার বাইরে তারা কিছু করতে পারবেন না। মানে আমাদের যে দাবি দেওয়া একটি দাবিও ওনারা বাস্তবায়ন করবেন না। আমরা যদি বলি যে কুষ্টিয়া জেলার বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র, তাহলে কিন্তু ভুল হবে না। সারা কুষ্টিয়া জেলার যত আওয়ামী লীগের আছে এই কুতুবউদ্দিন এবং জাকির সরকারের মাধ্যমে আজকে বিএনপিতে পুনর্বাসিত হচ্ছে। আপনি চলে যান ওই দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত, কুষ্টিয়া শহর সদর প্রত্যেকটি জায়গায়। গতকাল বটতল ইউনিয়নের কুষ্টিয়া সদর থানার অন্তর্গত 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলে আপনারা দেখেছেন, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটার হয়েছেন, সে ভোট দিতে গেছেন ভোট কেন্দ্রে, সেখানে হট্টগোল হয়েছে, হইচই হয়েছে, বিক্ষোভ হয়েছে। এই হচ্ছে আজকে একটি ইউনিয়নের কথা বললাম, একটি ওয়ার্ডের কথা বললাম, এর চিত্রটা কিন্তু সারা কুষ্টিয়া জেলায়। কিছুদিন পূর্বে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, আপনারা জানেন। কুষ্টিয়া জেলা বিএনপি যাকে সভাপতি মনোনয়ন দিয়েছেন তিনি পেয়েছেন 34 ভোট, আর যিনি সাধারণ সম্পাদক পদে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি পেয়েছেন 26 ভোট। অথচ বিএনপির বিদ্রোহী প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এইভাবে প্রত্যেকটি জায়গায় নিজেদের লোক, মামা ভাগ্নে, আত্মীয় স্বজন, ভাইরার আত্মীয় ভাগ্নে, এইভাবে তারা বিএনপিতে পুনর্বাসন করে তাদেরকে পদায়ন করে বিএনপিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর তাছাড়াও সবচাইতে বড় বিষয় হচ্ছে, সেটি আমরা বলতে চাই, এই কমিটির মেয়াদ উত্তীর্ণ। প্রত্যেকটা কমিটির তো একটা মেয়াদ থাকে, আপনারা জানেন। 3 মাসের জন্য কমিটি গঠন করা হয়, সেই 3 মাস পার হয়ে এই আগামী 4 তারিখে 5 মাসে পড়বে। সুতরাং এই মেয়াদ উত্তীর্ণ কমিটি এবং এই ভঙ্গুর, অযোগ্য, বিতর্কিত কমিটি দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপি চলতে পারে না। বিএনপির কোনো দলীয় কর্মকাণ্ড কমিটিতে আছে বলে আমি মনে করি না। দর্শকবৃন্দ, এগুলো কি আমার কথা? বিএনপির লোকজনরা বলে যে মিল্টন আমাদের বিরুদ্ধে কেন কথা বলে? যারা চিন্তা করে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি, অ্যাগেইন আপনাদেরকে আমি একটা কথা বুঝাই দর্শকবৃন্দ। আমি যখন মির্জা আব্বাসের 14 গোষ্ঠী উদ্ধার করি, আমি যখন মির্জা ফখরুলের 14 গোষ্ঠী উদ্ধার করি, আমি যখন সামাও বায়েদের 14 গোষ্ঠী উদ্ধার করি, আমি যখন আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন খোকা, ইশাক তাদের 14 গোষ্ঠী উদ্ধার করি, সালাউদ্দিনের 14 গোষ্ঠী উদ্ধার করি, আমি বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করি না। আমি বিএনপিকে জঞ্জাল মুক্ত করার জন্য যাদেরকে গালি দেই, এসব জঞ্জালরা যতক্ষণ পর্যন্ত বিএনপিতে বসে লোকজনদেরকে বলবে, এই কথা বলবে আমরা তো ভারতীয়, কোন পর্যন্ত বলবে আমরা তো ভারতীয়, এই খামকির ছেলেদের জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে। জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে। আপনারা আরো একটা কথা আপনাদেরকে মনে করাই দিতে চাই। বেগম জিয়াকে যেদিন নাজিমুদ্দিন রোডের হাজতে নেওয়া হলো, তুমুল বেগে বিএনপির নেতা কর্মীরা ঢাকায় আসলো যে তারা এটা নিয়ে খালেদা মুক্তির জন্য হরতাল করবে, আন্দোলন করবে। নেতারা একত্র হয়ে গেল, আন্দোলন করবে। এই আন্দোলনের বিপক্ষে গেল মির্জা আব্বাস। বেগম জিয়াকে মুক্তির দরকার নাই, তাকে হাজতে পাঠাইতে হইল। মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামাও বায়েত একত্র হয়ে সাদেক হোসেন খোকা, তার ছেলে ইশাক, না সাদেক হোসেন খোকা তখন জীবিত ছিল কিনা জানি না, বাট তার ছেলে ইশাক এবং অন্যান্য লোকজনরা তারা বলল
কোনো আন্দোলন নাই, আন্দোলন করতে দেয়া হবে না। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, বেগম জিয়াকে যখন হাজতে নেয়, আমি এর আগে একদিন কথায় বলেছিলাম, ঢাকায় হরতাল করতে গেলে মির্জা আব্বাসের উপরে বিএনপি নির্ভর করত, সাদেক হোসেন খোকার উপরে নির্ভর করত, আব্দুল্লাহ আল মিন্টুর উপরে নির্ভর করত, এবং মির্জা ফখরুলকে কোঅর্ডিনেশনের জন্য দায়িত্ব দেওয়া হতো। মোহাম্মদ সালাম নামের বিএনপির আরেক নেতাকেও দায়িত্ব দেওয়া হতো। আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, এরা সবাই বেগম জিয়াকে বিট্রে করলেন, বললেন কোনো আন্দোলন হবে না। নেতা কর্মীরা ফুঁসে উঠল। যখন ফুঁসে উঠল, মির্জা ফখরুলের কথা শুনেন, মোয়াজ্জেম হোসেনের কথা শুনেন। না না, অবশ্যই কথা বলতে হবে। আসেন, এখানে আসেন। বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মরণ সভায় তৈরি হয় এমন দৃশ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার সময় দর্শক সারি থেকে চেয়ারপারসনের মুক্তির দাবিতে কেন আন্দোলন নেই সে প্রশ্ন তোলেন ছাত্রদলের এক নেতা। এমন পরিস্থিতিতে তাকে মঞ্চে ডাকেন বিএনপি মহাসচিব। কে বলেছে? মিথ্যা কথা বলবেন না। কে বললো? প্রথম কর্মসূচি আছে না, সেখানে আছে একদম। কথা বলেন না। এর আগে নির্বাচনে অংশ নেয়া এবং ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের প্রশ্নের মুখে পড়েন দলের মহাসচিব। আমরা যা পারি করব, না পারলে করব না, নির্বাচন করব না। কিন্তু এটা কি হলো? কি হলো আজকে? ঠাটা পড়লো মানুষের মুখে। আমি মনে করি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছি। তারই জন্য এই বৃদ্ধ বয়সে বেগম খালেদা জিয়া জেলে। পরে মির্জা ফখরুল বলেন, বিএনপির ঐক্য। দর্শকবৃন্দ, এগুলো আমার কথা না। একজন অকর্মণ্য ভারতের বেতনভুক্ত ভারতীয় যৌথ নাগরিক মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল মিন্টু, সাদেক হোসেন খোকা, ইশরাক, এরা বেগম জিয়ার মুক্তির জন্য কোন আন্দোলন করতে দেয় না। বলছে আমরা হরতালের জন্য লোকজন দেব না, বলছে আমরা ঢাকায় এই হরতালের জন্য যত খরচাপাতি হয় সেটা দেব না, তারা দেয় না। এই আন্দোলনগুলো তাদেরকে দিয়ে করতে দেয় না। এখন এই আন্দোলনগুলো যখন করতে দেয় না, তখন বিএনপির লোকজনরা যখন কান্নাকাটি করে এখন বলে যে আমরা তো চেষ্টা করেছি আন্দোলন করতে, আমরা তো চেষ্টা করেছি, আমরা খুব আন্দোলন করে এই করেছি সেই করেছি, এবং তারা টকশোতে গিয়ে বলে বিএনপি আন্দোলন করেছে, বিএনপি এই করেছে, বিএনপি সেই করেছে, বলছে না তাদের এই কথা? ঠিক আছে, তারা বলছে, একদিকে বলছে তারা সবকিছু করছে এবং পরবর্তীতে বলে যে আমরা এটা করছি ওইটা করছি। কিন্তু মির্জা ফখরুল নিজে আবার অ্যাডমিট করেছে যে আমরা আন্দোলন করি নাই, আন্দোলনের মধ্যে যাই নাই, সাবজেক্টেই। এখন এটা নিয়ে যখন টকশো করতে গেছে বিএনপির এমপি হারুন, তখন টকশোতে সে কি ফেস করছে দেখেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই। এজন্য 16 বছর বের করতে পারেন নাই আপনারা, ছাত্ররা বের করছে। আই স্যালুট দি স্টুডেন্টস। ওরা প্রথমে এসে বেগম জিয়াকে মুক্ত করেছে, করেনি ভাই? সো উই আর গ্রেটফুল টু দি স্টুডেন্টস। ওরা দল করুক, বাট আপনারা দয়া করে এই 72-এর সংবিধানটা বেগম জিয়া যেটা বলছে ছুঁড়ে ফালায় দিতে বঙ্গোপসাগরে, আর চুপ্পুকে সরান। আমরা আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাব। আপনারা সারা জীবন জনগণের কাছে মাথার মণি হয়ে থাকে। শুনেছেন, বেগম জিয়া নিজে চেয়েছেন 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে। মির্জা ফখরুল তা চায় না, মির্জা আব্বাস তা চায় না, জেনারেল ওয়াকারুজ্জামান এটা চায় না, আব্দুল্লাহ আল মিন্টু এটা চায় না। এখন বেগম জিয়া চায় 72-এর সংবিধান ফলায় দিতে, তাহলে বেগম জিয়া তাইলে জিম্মি। তার সে একটা জিনিস চায়, তার দলের লোকজন চায় না। বেগম জিয়া চান না চুপ্পু রাষ্ট্রপতির বঙ্গভবনে বসে থাকুক, কিন্তু মির্জা ফখরুল চায়। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল মিন্টু, ইশরাক, এরা একত্র হয়ে বেগম জিয়ার উইশের বিরোধিতা করে।
বেগম জিয়া যেটা চায় সেটা তারা চায় না। তাহলে কি বিএনপির মধ্যে ঐক্য নাই, বিএনপির নেতৃত্ব এফেক্টিভ নাই, বিএনপির নেতৃত্ব এককভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে। তাহলে বিএনপিকে নিয়ন্ত্রণ করছে কারা? কারা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে? শুনুন কারা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে। শুনুন, বিএনপির এককালীন স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী কি বলে। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, নন রয়ের এজেন্ট। তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্ট লেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। তো প্রমাণের থেকে অসুবিধা আছে নাকি? এগুলো তো হচ্ছে। সাউথ এশিয়ার এই 7টা দেশ ধরেন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই দেশগুলো সাউথ এশিয়া। এই সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশে র এত বেশি কাজ করেছে যে পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক আপনারা জানেন, মালদ্বীপের সঙ্গে এখন কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, এমনকি ছোট ভুটান এবং নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে। একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের সঙ্গে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না। শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে সম্পর্ক ছিল। তো কাজেই বাংলাদেশের পরতে পরতে কিন্তু রয়ে গেছে। এটা সব দেশই করে। আমার যখন আমার সঙ্গে এসে আওয়ামী লীগের লোকজন যারা গত 16 বছর আমাদের এত অত্যাচার অবিচার করেছে, নির্দয়ভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে, তারা এসে আমার সঙ্গে ছবি তুলতেছে। আমি এই ব্যাপারে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। তো তার চেয়ে তো বেশি লজ্জিত ওই বিএনপির মুনাফেক যারা এই সব ছেলেদের কাছে টাকা নিয়ে এনে আমার সঙ্গে ছবি তুলেছে। বুঝতে পারছেন এখন কাদেরকে মুনাফেক বলছি? এই মুনাফেক গুলো। তারপর আরো মুনাফেক আছে বিএনপি, বিভিন্ন পদ পজিশনে যেসব আওয়ামী লীগ আছে। আমি যখন বলি বিভিন্ন পদ পজিশন, সব পদ পজিশন গত 16 বছরে তারা তো সব পদ দখল করেছে। আপনাকে আমাকে কোনো পদ দিয়েছে? কোন জায়গায় ইলেকশন হয়েছে? সব সিলেকশন হয়েছে। সিলেকশন হয়েছে বিধায়ী তো এই ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে, মন্ত্রী এমপি ছেড়িয়ে দেয়। এটা একটা ইতিহাস। একটা সরকারের পতনের সঙ্গে সঙ্গে 300 এমপি গায়েব হয়ে যাওয়া, পুরো ক্যাবিনেট গায়েব হয়ে যাওয়া, ধর্মীয় নেতা ক্ষতি পর্যন্ত পালিয়ে যাওয়া। তাহলে কি ধরনের সরকার ছিল? এটা কি আমাকে এক্সপ্লেইন করতে হবে? আপনারা এই 16 বছর এই দেশে ছিলেন না, বা আমার কথায় আপনারা বুঝতে পারতেছেন না? তো এখন বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির, বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী, সে গাঁজাখুরি কথা বলছে নাকি আমার কথাটাকে সে সাপোর্ট করছে, বুঝাচ্ছে যে বিএনপি এই মুহূর্তে কাদের দ্বারা তৈরি? আমি যদি ঠান্ডা মাথায় একটা কথা বলি দর্শকবৃন্দ, গত 16 বছর আওয়ামী লীগকে কে রান করেছে, মানে পরিচালনা কে করেছে? আওয়ামী লীগের পরিচালনাটা কার হাতে ছিল? আপনারা দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনারা সবাই বলেছেন হাসিনা কত ব্রেইনি, আওয়ামী লীগকে কিভাবে চালাচ্ছে। আপনারা এটা বলছেন এক সময়, এবার আপনাদেরকে বলি, গত 16 বছরে আওয়ামী লীগ হাসিনা চালায় নাই, রেহানা চালায় নাই, ওবায়দুল কাদের চালায় নাই, এরা ছিল গোপাল ভাঁড়। তাহলে আওয়ামী লীগ চালাইছে কে? একেবারে তৃণমূল পর্যায় থেকে হাসিনা পর্যন্ত
কোন সিদ্ধান্ত হাসিনা নেয় নাই। আওয়ামী লীগ কারা চালাইছে? আওয়ামী লীগ চালাইছে ভারতীয় হাইকমিশন থেকে। ভারতীয় ডক্টরিনে আওয়ামী লীগকে পরিচালনা করা হয়েছে। ভারতীয় ডক্টরিনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কুত্তা লীগ, বেশ্যা লীগ, হারামজাদা লীগ, ওলামা লীগ, এদেরকে পরিচালনা করা হয়েছে। কে পরিচালনা করছে? র। আপনারা সবাই বাহবা দিচ্ছেন, বাহ হাসিনা কত সুন্দর আওয়ামী লীগ চালাইতেছে। না ভাই, আওয়ামী লীগ হাসিনা চালায় না। তাইলে আমি কি এখন ধরে নেব আগস্টের 15 তারিখ 2024 থেকে এখন বিএনপি চালাচ্ছে র? আমি যদি এই কথাটা বলি আপনারা এটাকে কিভাবে নেবেন? বিএনপি বেগম জিয়াও চালাচ্ছে না, বিএনপি তারেক জিয়াও চালাচ্ছে না, বিএনপি চালাচ্ছে র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিকাম ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এখন বিএনপি চালাচ্ছে। কিভাবে বিএনপি চালাচ্ছে? বিএনপির লোকজনরা ভারতের এগেনস্টে কোনো কথা বলে না। ভারতের এগেনস্টে বিএনপি কোনো কথা বলে না, কিন্তু এইটা বলে আমরা তো ভারতীয়। বুঝেছেন? ভারতের এগেনস্টে কোনো কথা বলে না। ভারতের এগেনস্টে কোনো কথা বলে না। হাসিনার কোনো বিচার চায় না। গণহত্যায় ভারত জড়িত এটা নিয়ে কোনো কথা বলে না। বিডিআর পিলখানা ম্যাসাকারে ভারত জড়িত এটা নিয়ে তারা কোনো কথা বলে না। আজকে বিএনপির সিনিয়র নেতা আলতাফ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলে বিএনপি পরিচালনা করছে এখন র। মির্জা আব্বাস হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপে ভারতের সাথে জড়িত। ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের সাথে জড়িত মির্জা আব্বাস। ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের সাথে মির্জা আব্বাস সরাসরি জড়িত। মির্জা ফখরুল এবং তার পরিবার ভারত এবং বাংলাদেশের যৌথ নাগরিক। হাসিনার মতো এরা যৌথ নাগরিক। তাহলে বাংলাদেশের এরা রয়ের দ্বারা পরিচালিত বিএনপি বর্তমানে রাজনৈতিক দল। এখন তারেক জিয়া লন্ডনে বৈশা তার আম্মার সেবা যত্ন করতেছে, ভালো সুসন্তানের দায়িত্ব পালন করতেছে। কিন্তু তার পাশে বসায় যদি রাখে সানি, তার পাশে যদি বসায় রাখে হুমায়ুন, তার পাশে যদি বসায় রাখে কয়েস, তার পাশে যদি বসায় রাখে হুবড়ি, কুবড়ি, দামড়ি, হারামজাদা ছাগল, তাহলে বিএনপির দায়িত্ব র নেবে না তো কে নেবে? বিএনপির দায়িত্ব কে নেবে? র। বিএনপির দায়িত্ব পুরোপুরি এখন র নিয়ে নিছে। ঠিক আছে, র কমপ্লিটলি বিএনপির দায়িত্ব নিয়ে নিছে। এখন একটু কষ্টের কথা বলি। মির্জা ফখরুল যেমন বলেছে স্বৈরাচার পতনে তারা কোনো কাজ করে নাই। মেজর হাফিজ সেও বলেছে যে আর্মি যেখানে হাসিনাকে সমর্থন করেছে, বিএনপি আন্দোলন করে 10 বছরেও তাদেরকে আরো 10 বছরে নামাইতে পারতো না। দেখেন মেজর হাফিজ কি বলছে। আমরা যদি আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। শুনেছেন? এদিকে আমার কথা সম্ভব ছিল না। তাহলে এই সালাউদ্দিন, এই হুবড়ি, এই গান্ডু, এই এস এম আলমের কি জানি আলম, এই আলম যে কয়েক হাজার কোটি টাকা চুরি করছে, এই এস এম আলমের কোম্পানি এখন কে চালাইতেছে আপনারা জানেন? কার তত্ত্বাবধানে আছে জানেন? এই সালাউদ্দিনের তত্ত্বাবধানে। আলমের পুরো সম্পত্তি, কোম্পানি, বাণিজ্য কার তত্ত্বাবধানে? বেগম জিয়া পরিবারের এক জামাই সালাউদ্দিন।
সে নাকি তারেক জিয়ার খালাতো বোনের জামাই। ওই যে হাসিনার খালাতো বোনের, হাসিনার বইনের দেবর না ভাসুর তারেক সিদ্দিকী যেভাবে জবাই করছে, ওই তারেক সিদ্দিকের মতো এই ধরনের জামাই হইছে সালাউদ্দিন। এখন বিএনপির আর এক নেতা, ভালো নেতা, আমি তারে পছন্দ করি, সে কি বলছে শুনেন। তোমরা তো বেশি দিন অল্প দিন আন্দোলন করেছো, ঠিক আছে, তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে, আমরা অস্বীকার করবো না। কিন্তু যে তোমরা যেমন তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। সুতরাং কথাবার্তা এখন থেকে বলবো, অনুরোধ করবো, আসলে আমরা সবাই মিলে একসাথে থাকি, কারণ দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে, দেশের মানুষের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। আমরা পরস্পরকে আক্রমণ পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করবো। আমি বলতে চাচ্ছিলাম না, অসীমের কথাটা বলার পরে আমার কেন জানি ভিতরে আসলে খারাপ লাগে, এইভাবে আঘাত করে যদি কেউ বলে খারাপ লাগে। আগামীতে আমরা সবাই মিলে একসাথে চলবো, দেশকে রক্ষা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। হাবিবুন নবী সোহেল, আপনার এই কথাটাকে আমি রেসপন্ড করি। হাবিবুন নবী সোহেল, আপনি ছাত্র সমন্বয়কদের হারুনের ওখানে তারা আন্দোলনের সময় তাদেরকে ভাত খাওয়াইছে, তাদের কর্মসূচি বাতিলের কথা বলছে, আপনি এটা নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি এটা বলেন নাই যে বিএনপির আপনাকেও যে অ্যারেস্ট করা হয়েছে, হাবিবুন নবী সোহেল, আপনাকে যে অ্যারেস্ট করা হয়েছে, আপনার উপরে যে শারীরিক নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনটা করানো হয়েছে মির্জা ফখরুল, মির্জা আব্বাস এবং আপনাদের বিএনপির সিনিয়র নেতাদের অনুরোধে, রিকমেন্ডেশনে পুলিশ আপনাদেরকে পিক আপ করে আপনাদেরকে পিটিয়েছে। হাবিবুন নবী সোহেল, আপনি কি এটা জানেন? আপনার নেতৃত্ব সম্পর্কে আমার কিছু ধারণা আছে, লোকজন আমাকে কিছু ধারণা দিয়েছে। আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে, কিন্তু আপনাকে গ্রেফতার করা হয়েছে আপনি ভারতপন্থী না এই জন্য। বিএনপিতে নির্যাতিত হয়েছে ওই নেতারা যারা ভারতের গু খায় নাই, ভারতের লাড্ডু খায় নাই। হাবিবুন নবী সোহেল, আপনি তো ভারতের লাড্ডু না খাওয়া দলের একজন। আপনাকে নেতৃত্বে নেওয়া হবে না, আপনাকে প্রাইম পজিশনে আপনাদেরকে নেওয়া হবে না, আপনাদেরকে সিনিয়র পজিশনে রিকগনাইজ করা হবে না, আপনাদেরকে ওখানে যেতে দেয়া হবে না। একটা কারণে, কারণ আপনারা ভারতপন্থী না। মির্জা ফখরুল ভারতপন্থী, মির্জা আব্বাস ভারতপন্থী, আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতপন্থী, আব্দুল আওয়াল মিন্টু ভারতপন্থী, তাবিত আওয়াল ভারতপন্থী, ইকবাল হোসেন টুকু ভারতপন্থী, সামা ওবায়দ ভারতপন্থী, সালাউদ্দিন ভারতপন্থী। আপনি কার কথা বলছেন? হাবিবুন নবী সোহেল, আপনি কার কথা বলছেন? আপনাকে গ্রেফতার করে পিটানো হয় কুত্তার মতো আপনার দলের লোকজনের ইশারায়। শহীদুদ্দিন চৌধুরী আনীকে গ্রেফতার করে কুত্তার মতো পিটানো হয় মির্জা ফখরুল, মির্জা আব্বাসের নির্দেশে। ইলিয়াস আলীর মতো নেতাকে গুম খুন করা হয় মির্জা আব্বাসের নির্দেশে। এবং যখন মিডিয়ায় সবাই আমার মতো চিল্লায় ইলিয়াস আলীর কি হলো, তখন মির্জা আব্বাস সংবাদ সম্মেলনে বলে, কি বলে সংবাদ সম্মেলনে, আপনাদেরকে আমি বলি মির্জা আব্বাস কি বলে। দর্শকবৃন্দ, আমি মনে করাইয়া দেই মির্জা আব্বাস কি বলছে। এক সেকেন্ড দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি দেখাই মির্জা আব্বাস কি বলছে ইলিয়াস আলীর সম্পর্কে। মির্জা আব্বাস যখন ইলিয়াস আলীর সাবজেক্টে পুশ করা হইল, মির্জা আব্বাস বলছে আমার সরকার ইলিয়াস আলীকে মারে নাই, আমার দলের লোকজনরা ইলিয়াস আলীকে মারছে এবং সে পুরা দায়ভার বিএনপির উপরে দিয়ে দিছে ইলিয়াস আলীর গুম নিয়ে। দেখেন মির্জা আব্বাস কি বলছে। নিখোঁজের 9 বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ইলিয়াস আলী গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুক্কায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে একটু ব্যবস্থা করেন প্লিজ। সে বলছে প্রথমে আমার সরকার, তারপরে বলছে আমার আওয়ামী লীগ সরকার এই গুমের সাথে জড়িত না। মির্জা আব্বাসের নিজের সরকার, তাইলে মির্জা আব্বাস সাক্ষী দিতেছে বিএনপি নিজে জড়িত ইলিয়াস আলীর গুম খুনের ব্যাপারে। এই বিএনপি, মির্জা আব্বাস নিজে বলছে ইলিয়াস আলীর গুম খুনের সাথে বিএনপি জড়িত। অথচ আমি ইলিয়াস আলীর এই মার্ডার নিয়ে আমি যখন এর আগেও ভিডিও বানিয়েছি, আমি দেখিয়েছি ইলিয়াস আলীকে কোথা থেকে গুম করা হয়েছে, কিভাবে গুম করা হয়েছে, কে এর সাথে জড়িত, সব আমি দিয়েছি। কি বলা হয়েছে? বিএনপি এই দায়ভার নিয়েছে। তো হাবিবুর নবী সোহেল যখন কান্নাকাটি করে বলে যে আমাদের উপরে এই অত্যাচার হয়েছে, হাবিবুর নবী সোহেল বিএনপির যারা ভারতপন্থী না, বিএনপির যারা ভারতের গু খায় নাই, বিএনপির যেসব নেতা কর্মীদেরকে ভারত কিনতে পারে নাই, তাদের উপরে জুলুম করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাড় ভেঙে দেওয়া হয়েছে। যেমন আপনারও হয়েছে, শহীদুদ্দিন চৌধুরী এনিরও হয়েছে, কারণ আপনারা ভারতের গু খান নাই। যারা বিএনপির যেসব নেতা কর্মীরা ভারতপন্থী না, ভারতপন্থী মিডিয়া সাংবাদিকরা তাদের পিছনে 24 ঘন্টা লেগে থাকে, তাদের কোথায় কি দোষ আছে, কোথায় পাদ মারছে, কোথায় পেশাব করছে, কারণ আপনারা ভারতপন্থী না। আপনার কি মনে হয় মির্জা ফখরুল যে ভারতের মির্জা ফখরুলের বউ, এরা যে সবাই ভারতীয় নাগরিক, এরা যে এই এদের মির্জা ফখরুলের শালাশালীরা সবাই যে ভারতের নাগরিক, এটা কি সাংবাদিকরা জানে না? কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না। বলবে কেন? মিডিয়া তো ভারতের। তাহলে কোন দিকে গেল পরিস্থিতিটা, কোথায় গেল? আপনি যদি ভারতপন্থী হন, বিএনপি করেন, আপনার সম্পর্কে কোনো বদনাম বেরোবে না। কারটা বেরোবে? হাবিবুর নবী সোহেলেরটা বেরোবে, শহীদুদ্দিন চৌধুরী এনিরটা বেরোবে। কারণ কি? ওরা তো বিএনপি ভারতের গু খায় নাই। কারটা বেরোবে? যারা বাংলাদেশের পক্ষে দালালি করে আমার মতো, তাদের দোষ বেরোবে। আর কাদেরটা বেরোবে না? যারা বলবে আমরা তো ভারতীয়। এই কথাটা যদি বলতে পারে আমরা তো ভারতীয়, আপনার 7 খুন মাপ। মির্জা ফখরুল আপনার আর চিল্লাবে না, চুমা দেবে। আব্দুল আওয়াল মিন্টু আপনার গালি দিবে না, চুমা দিবে। তাবিত আউয়াল তাদেরকে চুমা দিবে, ইশাক তাদেরকে চুমা দিবে। খালি বলবেন আমরা তো ভারতীয়। এসব বেঈমানদেরকে নিয়ে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চালাচ্ছে। না বেগম জিয়া চালাচ্ছে, না তারেক রহমান চালাচ্ছে। এখন যারা চালাচ্ছে তাদের সম্পর্কে বেগম জিয়ার মূল্যায়ন কি শুনেন। আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়াউর রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। শুনেছেন বেগম জিয়া কি বলছে? বেগম জিয়া যেসব বেঈমানদের কথা বলছে, উনি নামগুলো বলে নাই। উনি যাতে নামগুলো না বলে এই জন্য কি করছে মির্জা আব্বাস দেখেন না? মির্জা আব্বাস তার ডান পাশে নুরুরে বসায় রাখছে। এটা কি জানেন? থ্রেট। নুরুরে বসায় রাখছে, ফালুর আপন ভাই নুরু আর মির্জা আব্বাসের চাচতো ভাই, এক্সকিউজ মি, বসায় রাখছে।
বেগম জিয়া যাতে নাম না বলে।